Bismillahirrahmanirrahim. Dear student, welcome to English second paper class on Facebook Live. Our today's topic is transformation of sentences, complex to simple part 2, presented by Sheikh Muhammad Shariful Alam, Assistant Professor, Department of English, Sheikh Nazrul Islam College, Mymensingh. We have in our previous class completed as far as 4 roles of transforming complex into simple. Today we'll start from the 5th rule, Rule 5. সোদের-যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। সোদের এর অর্থ হলো যাতে করে, এর দ্বারা উদ্দেশ্য বোঝায়। এটা কমপ্লেক্স সেন্টেন্সে যখন থাকে তখন কমপ্লেক্স সেন্টেন্সের উদ্দেশ্য বোঝায়। একে যখন আমরা সিম্পল করব তখনও তার অর্থ উদ্দেশ্যই বুঝাবে। সো আমরা জানি সিম্পল সেন্টেন্সে উদ্দেশ্য বুঝাইতে হলে ইনফিনিটিভ বসাইতে হয়। সো সোদের যুক্ত কমপ্লেক্সকে আমরা যখন সিম্পল করব তখন সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ বসাইতে হবে। আমরা একটু এর গঠনটি দেখে নিই। স্ট্রাকচার সোদেটের পূর্ব পর্যন্ত বসে, অর্থাৎ সোদেটের পূর্বে প্রিন্সিপাল ক্লজ থাকে, এর কোনো পরিবর্তন হয় না। সোদেট থেকে পরবর্তী মূল ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যায়। প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ বাক্যের। আমরা একটা উদাহরণ দেখি। He works hard so that he can shine in life. এই বাক্যের so that এর পূর্বের অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটুকু হলো প্রিন্সিপাল ক্লজ, আর পরেরটুকু so that সহ পরেরটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। সো পরিবর্তনটা সাবঅর্ডিনেট ক্লজে বেশি হয়, প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন নাই, এটুকু পুরোটাই বসবে সিম্পল সেন্টেন্সে। He works hard so that থেকে পরবর্তী মূল ভার্ব, এই হলো তোমার মূল ভার্ব। এই মূল ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে, so that থেকে মূল ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে এটা বাদ যাবে, বাদ দিলাম। প্লাস এখানে একটা টু বসবে, কি ও টু, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি দাঁড়ালো? He works hard to shine in life. উত্তরটা দেখে নিই। He works hard to shine in life. হয়ে গেল পঞ্চম নিয়ম, খুব ইম্পর্টেন্ট। সোদের যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করে নিলাম। রুল 6, সো ডট ডট দ্যাট। এখানে সো মানে এতই, আর দ্যাট মানে যে, এতই যে, এরূপ কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। এই ক্ষেত্রেও টু ডট ডট টু বসাইতে হয় সিম্পল করার সময়। আমরা একটু গঠনটা দেখে নিই। সো এর আগের যে অংশ আছে সাবজেক্ট, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট, এটা সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হবে। যে ফাইনাইট ভার্বটা থাকবে সেটা ভার্ব হিসেবে বসবে। সো এর পরিবর্তে একটা টু বসাইতে হবে, এই সো এর পরিবর্তে টু। তারপরে এই ডট ডট যে জায়গায় দিলাম এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ থাকবে, সেই অ্যাডজেক্টিভটা আমরা যথারীতি বসাবো। তারপরে থাকবে দ্যাট, এই দ্যাটকে উঠিয়ে দিয়ে আমরা তার পরিবর্তে টু বসিয়ে দিব। তারপরে ভার্বের বেস ফর্ম, মাঝখানে কিছু জিনিস থাকবে সেগুলো আর আমরা বসাবো না। দ্যাটের পরে কিছু থাকবে সেগুলো আমরা বসাবো না, দ্যাটের পরিবর্তে টু বসাবো। আর মাঝখানের যে অংশগুলো থাকবে আমি উদাহরণে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখবে, সেগুলোকে আমরা আর বসাবো না, সেগুলো বাদ যাবে। শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে বাক্যের যদি কিছু অংশ থাকে সেটা বসবে। উদাহরণটা দেখো সবাই, এক্সাম্পল, he is so weak that
হি ক্যান নট ওয়াক। এখানে সো আছে, এখানে দ্যাট আছে, তারপরে বেশ কিছু সংখ্যক ওয়ার্ড আছে, তারপরে হলো ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট ভার্ব, তো নিয়মে কি বলছে, প্রথমে সাবজেক্ট বসবে, এই যে সাবজেক্ট, তারপরে ভার্ব, ফাইনাইট ভার্ব, এই যে ভার্ব, তারপরে সো এর পরিবর্তে টু, এই সো এর পরিবর্তে আমরা এখানে টু বসিয়ে দিব, তারপরে এডজেক্টিভ, এই এডজেক্টিভটা আছে, এই এডজেক্টিভ যথারীতি বসবে, তারপরে এই দ্যাট এর পরিবর্তে আমরা টু বসাবো, দ্যাট এর পরিবর্তে একটা টু বসিয়ে দিব, তারপরে চলে যাব একবারে ভার্বের বেস ফর্ম। এই হলো ভার্ব, এই ভার্বের বেস ফর্ম হবে। মাঝখানে এইটুকু অংশ এটা হবে না, এটা বাদ যাবে, এটা বাদ দিতে হবে। সুতরাং বাক্যটা কি দাঁড়ালো, হি ইজ টু উইক, এই দ্যাট এর জায়গায় কি বসাতে হবে, টু, টু, টু এর পরে কি ভার্ব, টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। হয়ে গেল, আমরা উত্তরটা দেখে নেই, হি ইজ টু উইক টু ওয়াক। এইভাবে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে আমরা সিম্পল করতে পারবো। আমরা পরবর্তী রুলটি দেখব, দো অথবা অলদো যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা জানি দো মানে যদিও, অলদো মানেও যদিও। এটা কমপ্লেক্স সেন্টেন্সে বসে এই শব্দগুলো। সিম্পল সেন্টেন্সে এর পরিবর্তে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাই, একই অর্থ ধারণ করে। ইনস্পাইট অফ ডেসপাইট এর অর্থ হলো সত্ত্বেও, যেটা একই, ইনস্পাইট এর পরে অফ বসে কিন্তু ডেসপাইট এর পরে কখনো অফ বসে না। আমরা এখানে বলতে পারি যে কম্পাউন্ড সেন্টেন্সে এই দো অলদো যুক্ত বাক্যের পরিবর্তে বাট বসে অথবা ইয়েট বসে। যাই হোক, আমরা ওদিকে গেলাম না, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো থাকলে সিম্পল করার যে স্ট্রাকচার সেটা আমরা দেখে নিচ্ছি। স্ট্রাকচার ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস সাবজেক্টের পজিটিভ কেস, দো অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ ডেসপাইট বসবে। আমরা এখানে একটু সংক্ষিপ্তভাবে লিখে ফেলেছি, আমরা উদাহরণ এটা দেখিয়ে দিব। তো দো অলদোর পরিবর্তে কি হবে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ডেসপাইটের পরে অফ বসে না, প্লাস সাবজেক্টের পজিটিভ কেস। আমরা সাবজেক্টের পজিটিভ কেস নিয়ে এর পূর্বে আলোচনা করেছি, সো একই বিষয় বারবার আলোচনায় না আসলে ভালো হয়। তোমরা ভিডিওগুলো আছে ধারণকৃত পেজে থাকবে, তোমরা সেখানে পুনরায় দেখে নিতে পারো। পজিটিভ কেস কাকে বলে আমরা বিস্তারিত কিছুটা আলোচনা করেছি এর পূর্বে। তো সাবজেক্টে পজিটিভ কেসটা আমরা বসিয়ে দেব, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। আমরা জানি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে নাউন হয়, আর অনেকগুলো ভার্ব আছে যার নাউন আলাদা রূপও আছে। আইএনজি ছাড়াও, আইএনজি যুক্ত করা ছাড়াও অন্য কোনো রূপ আছে যে তার নাউন রূপ, ওই ভার্বের নাউন রূপ। আমরা অনেক সময় ভার্বের নাউন রূপ করি অথবা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জেরান্ড করি, জেরান্ড মানেও একটা নাউন। এই দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করি নাউন করার ক্ষেত্রে, ভার্বকে নাউন করার ক্ষেত্রে। প্লাস বাকি অংশ যেটুকু থাকে সেটুকু আমরা বসাবো। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণে যাওয়ার আগে আরেকটা রুল আছে, সেটা হলো দুই ধরনের বাক্য থাকে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্ব উঠে যায়। আমরা আগের লেকচারে এরকম একটা রুল পড়েছিলাম, তো সেখানে বিকজ অফ ছিল, বিকজ অফ এর নিয়মে পড়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, মনে না থাকলে আবার দেখে নিবে। সেখানে বলেছিলাম যে ভার্ব উঠে যায়, কখন উঠে যায়, যদি টু বি ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বগুলোকে উঠিয়ে দিই এবং তারপরের অ্যাডজেক্টিভকে নাউন করে দিই। এখনো দেখো একই রকম জিনিস, ভার্ব যখনই উঠে যায় তারপরে অ্যাডজেক্টিভকে নাউন করতে হয়, অর্থাৎ সেই ভার্বগুলো হয় টু বি ভার্ব, আর টু বি ভার্ব যখন বাক্যের ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তারপরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে। এটা হলো বাক্যের একটা গঠন, আর সেই অ্যাডজেক্টিভটা আমরা টু বি ভার্ব উঠিয়ে দিয়ে তারপরে অ্যাডজেক্টিভকে আমাদের নাউন করে দিতে হবে, প্লাস বাকি অংশ, বাক্যের বাকি অংশ যা আছে সেটা ব্যবহার করব। তো আমরা এখানে দুইটা নিয়ম পেলাম, যদি মূল ভার্ব থাকে তাহলে প্রথম স্ট্রাকচারই আমাদের করতে হবে, ফাইনাইট ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব থাকে
তাহলে আমাদের প্রথম নিয়মে করতে হবে। আর ফাইনাইট ভার্বটা যদি টু বি ভার্ব ফাইনাইট ভার্ব হয়, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় নিয়মটাও ব্যবহার করতে পারি বা প্রথম নিয়মও ব্যবহার করা যায়, দুটার যে কোনোটা ব্যবহার করলেই চলে এই ক্ষেত্রে। তো আমরা একটা উদাহরণ দেখি এখন। এক্সাম্পল, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আমি বলছি, আবারও বলছি, যে এখানে টু বি ভার্ব ফাইনাইট ভার্ব হিসাবে আছে, সো এটা দুই নিয়মেই করা যাবে। আর যদি এখানে প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে থাকতো, তাহলে অবশ্যই প্রথম নিয়মেই শুধু করতে হবে। তো আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে। যদি এরপরেও সমস্যা থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা প্রশ্ন করতে পারো, আমি প্রশ্নের উত্তর দিব। তো আসো দেখি, দো অলদো যুক্ত বাক্য, সেটাকে সিম্পল করার নিয়ম এখানে বলা আছে ইনস্পাইট অফ ডেসপাইট। তাহলে আমরা দো অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসালাম। তারপরে সাবজেক্টের পজিটিভ কেস, হি এর পজিটিভ কেস হিজ, তাহলে ইনস্পাইট অফ হিজ। তারপর ভার্বের সঙ্গে আইএনজি এক নাম্বার নিয়ম অনুযায়ী আমরা করছি। এই এক নাম্বার রোল অনুযায়ী করতে গেলে এই ইজ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হলে তার বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এটাও আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি, যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হলে তার বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে ইজ এর বেস ফর্ম হলো বি, আর তার সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে বিং। তাহলে ইনস্পায়ার্ড অফ হিজ বিং পোর, এই ক্ষেত্রে পোর পোরই থাকবে। এডজেক্টিভকে নাউন করার এখানে কোনো দরকার নেই, যেহেতু আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে এক নাম্বার নিয়ম অনুযায়ী করেছি। তারপরে বাকি অংশ হি ইজ অনেস্ট, কমা থাকবে, তারপরে হি ইজ অনেস্ট যা আছে তাই থাকবে। টোটাল বাক্যটা কি দাঁড়ালো? ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। হয়ে গেল। যেহেতু এটা টু বি ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে, আমরা দ্বিতীয় নিয়ম অনুযায়ী সেটা করতে পারি। আমরা প্রথমে একটা উত্তর দেখে নিই। ডেসপাইট দিয়ে আমরা করেছি এখানে, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, দুটার একটা বসাতে হবে। ডেসপাইট হিজ বিং পোর হি ইজ অনেস্ট। এখন যদি আমরা দ্বিতীয় নিয়মে করি, এটা করতে পারবো যেহেতু টু বি ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে আছে। তাহলে আমরা কি করব? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস সাবজেক্টের পজিটিভ কেস প্লাস ভার্বকে উঠিয়ে দিয়ে পরের অ্যাডজেক্টিভকে নাউন করে দেব। দেখি একটু, ইনস্পাইট অফ হিজ, পোরের নাউন রূপ পভার্টি অথবা পোরনেস, যে কোনো একটা বসালে হবে। দুইটা নাউন রূপ আছে, পোর এর নাউন রূপ দুইটা, একটা হলো পভার্টি আর একটা হলো পোরনেস। তো ইনস্পাইট অফ হিজ পোরনেস অথবা পভার্টি হি ইজ অনেস্ট। এটা প্রিন্সিপাল ক্লজ, এর কোনো পরিবর্তন হবে না। বারবার বলা হচ্ছে, কথাগুলো বারবার আসবে, যেহেতু একই বিষয়। তারপরে কিছু কিছু পরিবর্তন আছে যেগুলো আমাদের বলতে হবে, একটার পর একটা পরিবর্তন হচ্ছে, বিভিন্ন বিষয়ে আসছে। কমপ্লেক্স বাক্যের ধরন একটু বেশি, এই জন্য রোলগুলো একটু বেশি, অনেকগুলো রোল আছে। আমি তোমাদেরকে সবগুলো রোলই দেখিয়ে দিব এখানে। তাহলে দ্বিতীয় নিয়মে ইনস্পাইট অফ হিজ পোরনেস অথবা পভার্টি, কমা হি ইজ অনেস্ট, আমরা উত্তরটা দেখে নিই। ডেসপাইট হিজ পভার্টি হি ইজ অনেস্ট, অথবা ইনস্পাইট অফ আমরা দিতে পারতাম, আমি বলে ফেলছি ইনস্পাইট অফ, এখানে আমরা ব্যবহার করেছি ডেসপাইট, তুমি ইচ্ছা করলে যে কোনটাই ব্যবহার করতে পারো। ডেসপাইট ব্যবহার করেছি এই কারণে যে অনেকেই আছে ডেসপাইটের পরেও অফ ব্যবহার করতে পারে, সেই জন্য আমরা ডেসপাইটটা এখানে ব্যবহার করেছি। ইনস্পাইটের পরে অফ আছে, এখানে তোমরা ব্যবহার করতে পারবে, কিন্তু ডেসপাইটের পরে অফ ব্যবহার করা যাবে না। তো আশা করি এই নিয়মটাও সবাই বুঝতে পারছো। পরবর্তী নিয়ম, এটা খুব সুন্দর একটা নিয়ম, রুল 8, ইফ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। তো ইফ যুক্ত আসলে কন্ডিশনাল সেন্টেন্স, শর্তবোধক বাক্য, এটা সবসময় শর্তবোধক বাক্য। তো ইফ যুক্ত বাক্য এই ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। আমরা একটু দেখে নেই। যদি অ্যাফার্মেটিভ হয়, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য হয়, তাহলে সিম্পল করার যে গঠন সেটা হবে বাই, অর্থাৎ আমরা
অনেক কিছু বাদ দিয়েছে, সেগুলো লিখি নাই। কি লিখবো সেটা শুধু বলেছি এখানে। প্রথম বাক্য থেকে আমরা কি করব, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপরে ভার্বের পরের অংশটুকু লিখব, কমা দিয়ে দ্বিতীয় বাক্য লিখব। দ্বিতীয় বাক্য এখানে বোঝাই যাচ্ছে, তার মানে কি হবে, দ্বিতীয় বাক্যটা হবে প্রিন্সিপাল ক্লজ। আমরা একটা এক্সাম্পল দেখব। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস দ্য এক্সাম। এখানে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য, এটা কোনো নেগেটিভের কোনো কিছুই নাই, এখানেও নেগেটিভের কোনো কিছুই নাই, সো অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে আমরা বাই বসাবো, তারপরে ভার্বের সাথে আইএনজি বসাবো, তারপরে ভার্বের পরের অংশটুকু বসাবো। এই হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানেই পরিবর্তন হয়। এখানে কি পরিবর্তন হবে, বাই ভার্বের সাথে আইএনজি প্লাস ভার্বের পরের অংশ। তাহলে এইগুলো নিশ্চয়ই উঠে যাবে, এগুলো আমরা বলি নাই, যা বসাবো সেটা শুধু বলছি। এগুলো উঠে যাবে, এখানে ওটা কি বসবে, বাই, তারপরে ভার্বের সাথে আইএনজি, স্টাডি, স্টাডিং, তারপরে পরের অংশ ওয়েল। বাকি অংশ দ্বিতীয় বাক্য বা প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। আমরা আস্তে আস্তে একটা ধারাবাহিকতায় এসে গেছি, যে প্রত্যেকটা বাক্যেই দেখছি আমরা প্রিন্সিপাল ক্লজের তেমন কোনো পরিবর্তন হয় না। আর সাবঅর্ডিনেট ক্লজে একটা জিনিস বারবার লক্ষ্য করছি, যে ভার্বকে নাউন করে দিতে হয়, আইএনজি যুক্ত করে অথবা নাউন রূপ লিখে। এই বিষয়গুলো তোমরা কমন পাচ্ছ সব জায়গায়, এই বিষয়গুলো কমন সব জায়গায় হবে। এই কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় এগুলো তোমরা আয়ত্তে আনার জন্য একটা ভালো পদ্ধতি। বারবার কমন জিনিসগুলো যেগুলো দেখছো সেগুলো তোমাদের আয়ত্তে এসে যাবে, ফলে তোমরা এগুলো মনে রাখতে পারবে কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে। এই কমপ্লেক্স সেন্টেন্সের যে বিভিন্ন পরিবর্তন, ভেরিয়েশন, বিভিন্ন রকমের কমপ্লেক্স সেন্টেন্স, সেইগুলো পরিবর্তন একটু বেশি নিয়ম কানুন আছে, কিন্তু কমন জিনিস কিছু আছে যেগুলো এই অনেকগুলো নিয়মের মধ্যেই একই রকম পরিবর্তন সেগুলো থাকবে। এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবে, আর খেয়াল করলেই ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো আমরা এই পরিবর্তনটুকু করে ফেললাম। বাই স্টাডিং ওয়েল ইউ উইল পাস দ্য এক্সাম হয়ে গেল। তোরটা দেখে নিই, বাই স্টাডিং ওয়েল ইউ উইল পাস দ্য এক্সাম। এখন আসো, যদি নেগেটিভ হয়, ইফ যুক্ত কমপ্লেক্স বাক্যটা যদি নেগেটিভ হয়, তাহলে কিভাবে সিম্পল করব তার গঠন স্ট্রাকচার আমরা দেখব। তো আগের মতোই ইফ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, টু ভার্ব থাকলে উঠে যাবে, শুধু উইদাউট বসবে প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। আমরা এত কিছু বলিনি, আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে সাবঅর্ডিনেট ক্লজ বা ইফ যুক্ত ক্লজ যেটা আছে সেটা থেকে ইফ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, টু বি ভার্ব থাকলে বা নেগেটিভ থাকলে সবকিছু উঠে যাবে, শুধু উইদাউট বসবে আর ভার্বের সঙ্গে আইএনজি বসবে, প্লাস ভার্বের পরের অংশটুকু বসবে, প্লাস কমা, প্লাস দ্বিতীয় বাক্য। দ্বিতীয় বাক্য মানে এখানেও একই রকম সেই প্রিন্সিপাল ক্লজ। তো বিষয় অনেকগুলো বিষয় কমন যেগুলো আসছে সেগুলো আমি আবারও বলছি। এই কমন বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে, যেগুলো তোমার ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সহায়তা করবে। কমন জিনিসগুলো তুমি ধরতে পারলে তোমার কাছে বিষয়গুলো সহজ হয়ে যাবে। ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল ইউ উইল নট পাস দ্য এক্সাম। তো এখানে আগের মতোই আমরা কি উইদাউট বসাবো, তারপরে ভার্বের সাথে আইএনজি, আর বাকি সব কিছু বাদ যাবে। এই যে এগুলো ইফ ইউ ডু নট সব বাদ, এখানে শুধু বসবে উইদাউট আর ভার্বের সাথে আইএনজি। স্টাডিং ওয়েল, উইদাউট স্টাডিং ওয়েল কমা প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হবে না, তোমরা অলরেডি বুঝে ফেলছো। নিয়ম তোমাদের কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে, আশা করি তোমরা এখন বুঝতে পারছো নিয়মগুলো। তো বলো দেখি কি হবে এটা। উইদাউট স্টাডিং ওয়েল ইউ উইল নট পাস দ্য এক্সাম। উত্তরটা দেখে নিই, উইদাউট স্টাডিং ওয়েল ইউ উইল নট পাস দ্য এক্সাম। আশা করি এই নিয়মটাও তোমাদের কাছে খুব সহজ এবং ভালোভাবে বুঝতে পেরেছ। এই নিয়মের দুইটা অংশ আছে, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ হলে কি হবে, ইফ যুক্ত নেগেটিভ হলে কি হবে। আমরা এখন পরবর্তী রুলে যাব।
রুল 9, সাবঅর্ডিনেট ক্লজ যদি প্যাসিভ ভয়েসের হয়। সাবঅর্ডিনেট ক্লজ আমি তোমাদেরকে ভালো করেই চিনিয়েছি এতক্ষণ। সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর সেই বাক্যের ভার্বটা যদি প্যাসিভ ভয়েসের হয়, তোমরা প্যাসিভ ভয়েস সেটা পরবর্তীতে হয়তো আমাদের ক্লাসে আমরা প্যাসিভ ভয়েস নিয়ে, অ্যাক্টিভ ভয়েস নিয়ে আমরা আলোচনা করব। তবে এখানে একটু বলে রাখছি, যখন অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, শুধু ভার্ব অংশটা দেখি আমরা বুঝতে পারবো কোন ভার্বটা অ্যাক্টিভ আর কোন ভার্বটা প্যাসিভ। প্যাসিভ ভয়েসের ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল হয়, আর অ্যাক্টিভ থেকে পার্থক্য হওয়ার আরেকটা মূল বিষয় হলো তার সাথে একটা টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যখন হয়, তখন অবশ্যই সেটা প্যাসিভ ভয়েস হবে। আমরা এভাবে বুঝতে পারবো। আমরা পরবর্তীতে একটু পড়ি, আমরা যখন এক্সাম্পল দিব সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে প্যাসিভ ভয়েস ভার্ব দেখলে কিভাবে চেনা যায়। তার আগে আমরা স্ট্রাকচারটা দেখব। প্যাসিভ ভয়েস সাবঅর্ডিনেট ক্লজ যদি প্যাসিভ ভয়েসের হয়, তাহলে কমপ্লেক্সকে এরূপ কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। স্ট্রাকচারটা দেখে নিই। রিলেটিভ প্রনাউন থেকে ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যায়। রিলেটিভ প্রনাউনের যে রুলগুলো আমরা আগেও পড়েছি, 4 নাম্বার রুলে ছিল রিলেটিভ প্রনাউন, সেটা আর এটার মধ্যে পার্থক্য তেমন নাই। ওটা প্যাসিভ ভয়েস ছিল না, আর এটা প্যাসিভ ভয়েস। যখন প্যাসিভ ভয়েস থাকবে না, তখন সেটা হবে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর যখন প্যাসিভ ভয়েস থাকবে, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করা হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপলটা শুধু বসাইতে হবে। আরেকটা নিয়ম মাঝখানে আমরা পড়ে এসেছি, সো দ্যাট যুক্ত, যার দ্বারা উদ্দেশ্য বোঝায়। সেই ক্ষেত্রে সো দ্যাট থাকলে ইনফিনিটিভ করবে, আর প্যাসিভ ভয়েস থাকলে পাস্ট পার্টিসিপল করব, আর অ্যাক্টিভ ভয়েস থাকলে উদ্দেশ্য না বোঝালে ভার্বের সাথে আইএনজি করব। এই তিনটা ভার্ব, এই তিন ভাবে পরিবর্তন হবে সাবঅর্ডিনেট ক্লজের। এই পরিবর্তন, ভার্বটার পরিবর্তন কোন ভার্বের পরিবর্তন হয়? সবসময় সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের পরিবর্তন হয় যখন আমরা কমপ্লেক্সকে সিম্পল করতে যাই। আর এই তিনটা বললাম এই কারণে যে তিনটা একই রকম রুল, শুধু ভার্বের রূপের পরিবর্তন হবে। তিনটা ভার্বকে যখন নন ফাইনাইট করা হয়, এটাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট যখন করা হয়, তিনটা তিন ভাবে করা হয়। কোন তিনটা? যখন রিলেটিভ প্রনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসের এবং উদ্দেশ্য বোঝায় না এরূপ ভার্ব থাকে, তখন সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটিকে আইএনজি যুক্ত করা হয়। আর সো দ্যাট দ্বারা যখন যুক্ত হয়, সেটাও কিন্তু রিলেটিভ প্রনাউন। আর যেহেতু সো থাকে আর দ্যাট থাকে, সো দ্যাট মানে উদ্দেশ্য বোঝায়, সেই ক্ষেত্রে ইনফিনিটিভ করতে হয়, আইএনজি করলে সেই ক্ষেত্রে হয় না। আর যখন সাবঅর্ডিনেট ক্লজে প্যাসিভ ভয়েস থাকে, সেই ক্ষেত্রে ভার্বটির সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করে নন ফাইনাইট করতে হয়। এই তিনটা ভাবে এই তিন জায়গায় পরিবর্তন করতে হয়, আর বাকি পরিবর্তন সবগুলো একই রকম তিন জায়গায়। তো আমি একটু বললাম, এই বিষয়গুলো তোমরা কম্পেয়ার করে দেখবে। এখন আসো আমরা স্ট্রাকচারটা দেখি। রিলেটিভ প্রনাউন থেকে মূল ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যায়। আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করেছি এখানে। প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ বসে, প্লাস প্রিন্সিপাল ক্লজটি বসে। এখানে আমরা আগে এক্সারসাইজের প্রথম যে বাক্যটা, যেটাকে আমরা সিম্পল করব, কমপ্লেক্স বাক্যটাকে যে সিম্পল করব, সেই কমপ্লেক্স বাক্যটা একটু দেখে নিই। তোমরা একটু দেখো, দ্য বয় হু ওয়াজ কল্ড হিয়ার ইজ মাই কাজিন। আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সাবঅর্ডিনেট ক্লজ যদি প্যাসিভ ভয়েসের হয়, প্রিয় ছাত্রছাত্রীরা, অনেকগুলো রোল পড়ানো হয়েছে, তোমরা আগের ক্লাস আর এই ক্লাস মিলে তোমরা একটু বলো আমাকে দেখি কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা চেনার একটা সুন্দর উপায় তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। তোমাদের মনে আছে কি, আগের ক্লাসে আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত বাক্যটি সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে দুটো বাক্য, এ একটা বাক্য আর তার আগে এ একটা বাক্য। কোন বাক্যে সাবঅর্ডিনেট কনজাংশন আছে?
সাবঅর্ডিনেট কনজাংশন নিশ্চয়ই চেনো তোমরা। WH কোশ্চেন সবগুলোই সাবঅর্ডিনেট কনজাংশন, দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন, ইফ সাবঅর্ডিনেট কনজাংশন, since says when subordinate conjunction, though although subordinate conjunction. So এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যে বাক্যাংশে থাকবে সেই বাক্যাংশটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমরা সাবঅর্ডিনেট ক্লজ এখানে ইজিলি পেয়ে গেলাম। এই সাবঅর্ডিনেট ক্লজের রিলেটিভ প্রোনাউন, এখানে এটাই রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন থেকে পরবর্তী মূল ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যাবে, মূল ভার্ব এটা আর পূর্ব পর্যন্ত উঠে যাবে। নিয়ম তোমরা নিজের মতো করে প্রেজেন্টেশন করতে পারবে যদি একবার বুঝতে পারো। আমি এইভাবে প্রেজেন্টেশনটা স্ট্রাকচারটা লিখেছি, তুমি অন্যভাবেও স্ট্রাকচার লিখতে পারো, আমি সেটাও বলে দিব তোমাদের। মনোযোগ দিয়ে শোনো। আমি এইভাবে যেভাবে লিখেছি তার ব্যাখ্যা আমি আগে দিচ্ছি যে রিলেটিভ প্রোনাউন থেকে অর্থাৎ হো থেকে পরবর্তী মূল ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যায়। এই মূল ভার্বের পূর্ব পর্যন্ত আমরা উঠিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। মূল ভার্ব থেকে বাকি অংশ বসে, মূল ভার্ব থেকে বাকি অংশ বসলো, প্লাস কমা, কমা দিলাম, প্লাস প্রিন্সিপাল প্লাস দিলাম। যতটুকু উঠে যায় সেটুকু বললাম আর বাকিগুলো বসায় দিব। এইভাবে বলেছে। তুমি অন্যভাবে বলতে পারো, তুমি পুরোটাই বলতে পারো যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টই বসে, সাবঅর্ডিনেট ক্লজের রিলেটিভ প্রোনাউন থেকে পরবর্তী মূল ভার্বের পূর্ব পর্যন্ত উঠে যায়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আমি বলি নাই কিছুই, কারণ প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল থাকে। আর যখনই প্যাসিভ ভয়েস হয় তখনই এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল রাখতে হবে। সো আমি আর কোনো কিছু বলি নাই, শুধু বলছি যে রিলেটিভ প্রোনাউন থেকে পরবর্তী মূল ভার্ব পর্যন্ত উঠে যাবে। আর যেহেতু প্যাসিভ ভয়েস কাজেই এই ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ থাকবেই, কাজেই আমি আর পাস্ট পার্টিসিপল বলিনি। তুমি ইচ্ছা করলে অন্যভাবেও স্ট্রাকচারটা লিখতে পারতে, এটাও আমি বলে দিচ্ছি। তো কল্ড হিয়ার, তারপরে কমা, এই প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন নাই, ইজ মাই কাজিন হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? দ্য বয় কল্ড হিয়ার ইজ মাই কাজিন। খুব গুরুত্ব দিয়ে এটা দেখবে, এটা একটু ভিন্ন রকম, আগের নিয়মগুলো উঠছে, এটা খুব গুরুত্ব সহকারে দেখবে নিয়মটা। আমি উত্তরটা দেখে নিই। দ্য বয় কল্ড হিয়ার ইজ মাই কাজিন। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি যে এরকম তোমাদের যে বইগুলো আছে, যে বইগুলো তোমরা পড়ো, সেই বইয়ের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো থেকে তোমরা এই যে ক্লোটা দেওয়া আছে রুলের সাথে, সাবঅর্ডিনেট ক্লজে যদি প্যাসিভ ভয়েসের হয়, সাবঅর্ডিনেট ক্লজটি যদি প্যাসিভ ভয়েসের হয়, এই ক্লোটা দেখে তুমি এক্সারসাইজগুলো মিলিয়ে নিবে যে হ্যাঁ এটা এই নিয়মে পড়বে, কখন হবে যদি সাবঅর্ডিনেট ক্লজটি প্যাসিভ ভয়েসের হয়। এরকম এক্সারসাইজ গুলো দেখে এই নিয়মে তুমি করে ফেলবে, খেয়াল রাখবে কথাটা। তাহলে এরকম আরো নিয়ম তুমি করতে পারো। আমরা আরেকটা এক্সারসাইজ এখানে দিয়েছি, দ্য সামস, সামস মানে হলো অঙ্ক, গণিত, হুইচ ওয়ার ওয়ার্কড আউট বাই দ্য টিচার, যে অঙ্কগুলো শিক্ষক করে দিয়েছেন, ওয়ার ভেরি হার্ড, সেগুলো খুব কঠিন। তো এখানে ওয়ার ভেরি হার্ড, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ সহজেই বোঝা যায় যেহেতু হুইচ আছে, এই বাক্যটাতে হুইচ আছে, এই হুইচই হলো, হুইচ যুক্ত বাক্য হলো সাবঅর্ডিনেট ক্লজ। তা আমরা এই হুইচ যুক্ত রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন থেকে পরবর্তী মূল ভার্ব এর পূর্ব পর্যন্ত যা আছে এটা উঠাই দিব, এটা রাখবো না। আর কোনো পরিবর্তনই নাই, এইটুকুই শুধু পরিবর্তন। তুমি যদি একবার ধরতে পারো যে কমপ্লেক্স বাক্যের সাবঅর্ডিনেট ক্লজটিতে প্যাসিভ হয়ে যাচ্ছে, তাহলে সিম্পল করার নিয়ম খুবই সহজ। কি করবে? রিলেটিভ প্রোনাউন থেকে মূল ভার্বের পূর্ব পর্যন্ত উঠিয়ে দিবে, আর কোনো পরিবর্তন নাই। এত ছোট্ট একটু পরিবর্তন, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এর আনসারটা দেখব। দ্য সামস ওয়ার্কড আউট বাই দ্য টিচার ওয়ার ভেরি হার্ড, হয়ে গেল, খুব ইজি। এখন আসো পরের নিয়ম, রুল 10,
রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্ব থাকলে এর কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ক্ষেত্রে আমি স্ট্রাকচারটা আমরা পরে ব্যাখ্যা দিব, আগে একটা উদাহরণ দেখে নিই। বাক্যটা দেখে তারপরে আমরা স্ট্রাকচারটা দেখব, কারণ আমরা এরূপ বাক্য এইখানে বলা আছে কিন্তু না দেখলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। এই জন্য আমি আগে তোমাদের বাক্যটা চিনিয়ে নিই ক্লু এর সাথে। ক্লুটা কি? রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্ব থাকলে। আমরা জানি রিলেটিভ প্রোনাউন কোনটা? এই যে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের পরে যদি টু বি ভার্ব থাকে, এই ইজ ভার্বটা কি? এটা এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে কিন্তু অরিজিনালি সে টু বি ভার্ব। তাহলে একটা অন্যরকম নিয়মে এইটাকে সিম্পল করতে হবে। হ্যাঁ, এক্সেপশনাল রুল এটা, এটা খুব খেয়াল করো। রুলটা হলো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট। তো আমরা জানি যে এখানে কমা দিয়ে দুটো বাক্য আলাদা করা আছে, হোটা পরের অংশে চলে গিয়েছে, সো পরেরটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ আর প্রথমটাই হলো প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের কথা বলছে প্রথমেই। তো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কি? সালমা। আমরা বসিয়ে নিলাম সালমা। তারপরে বলছে ভার্ব, ভার্ব হলো ইজ, এখানে ইজটাই ফাইনাইট ভার্ব। তাহলে সালমা ইজ, পরে একটা আর্টিকেল বসাবো এ এন ডি। এটা আমরা আগে বসাবো না, আমরা পরে বসাবো। এ এন ডি এর কোনটা বসবে? এ বসবে না এন বসবে, এটা আমরা পরে বুঝতে পারবো, কারণ পরের যে শব্দটা হবে সেই শব্দটার সাথে মিলিয়ে বসাতে হবে। এ হতে পারে, এনও হতে পারে। তারপরের শব্দটা কি আমরা দেখি। রিলেটিভ প্রোনাউনের পরের টু বি ভার্বের পরের অংশ। এই যে রিলেটিভ প্রোনাউন, তারপরের টু বি ভার্বের পরের অংশ কি? ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে আমরা ভেরি ইন্টেলিজেন্টটা বসায় নেব কোথায়? এই যে এর পরে। তাহলে সালমা ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট। আমি এখন এ বলে ফেললাম কারণ এখানে ভেরি ইন্টেলিজেন্ট লিখবো, ভেরির আগে এ হবে, এন হবে না। তো এই জন্য আমি এতক্ষণে আমি ডিটারমাইন হলাম যে এ হবে। কেন? কারণ তারপরের শব্দটা আমরা পেয়ে গিয়েছি ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে সালমা ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট। তারপরে বলতে হবে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট তোমরা বুঝো কিনা? এটা তো রিলেটিভ প্রোনাউন তোমরা চেনো। এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হলো সে। এই রিলেটিভ প্রোনাউন দ্বারা তার পূর্বের যাকে সে নির্দেশ করে। হো দ্বারা কাকে নির্দেশ করছে আমরা একটু দেখি বাক্যে। সালমা ইজ এ গার্ল হো, হো দ্বারা কাকে বোঝাচ্ছে? গার্লকে। সো এটাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন দ্বারা তার পূর্বের যে নাউনকে নির্দেশ করে বা যে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। আবারও বলছি, রিলেটিভ প্রোনাউন তার পূর্বের যে নাউনটিকে নির্দেশ করে অথবা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে হো রিলেটিভ প্রোনাউন, তার পূর্বের ব্যক্তি কে? গার্ল, গার্লকে নির্দেশ করছে। দ্য সালমা ইজ এ গার্ল হো, ও দ্বারা কাকে বোঝাচ্ছে? যে, যে দ্বারা কাকে বোঝাচ্ছে? গার্লকে। তো এই গার্লটাই হলো অ্যান্টিসিডেন্ট। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে কোথায় বসাবো এটা? সবার লাস্টে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? প্রথমেই সাবজেক্ট, তারপরে ভার্ব সালমা ইজ, পরে একটা আর্টিকেল, আর্টিকেল এ হবে, আমরা সেটা বুঝে ফেলছি, ইজ এ। পরে রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্বের পরের অংশ, সালমা ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট। তারপরে অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট কে? গার্ল। তো বাক্যটা কি দাঁড়ালো? সালমা ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। একটু ব্যতিক্রমী হলেও নিয়মটা খুব মজার, এটা আশা করি তোমরা পারবে। এরকম বাক্য, কমপ্লেক্স বাক্য তোমাদের বই থেকে খুঁজে বের করবে, বের করে আশা করি তোমরা এরকম বাক্য পড়ে তারপর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। পরবর্তীতে জানাও। এই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস যেগুলো আমরা নিচ্ছি লাইভ, এগুলো কিন্তু ওই পেজে, আমাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের যে পেজ, সেই পেজে থাকে। তোমরা ইচ্ছা করলে পরবর্তীতেও সেইগুলোতে কমেন্ট করতে পারো। আর যখনই কমেন্ট করবে সেই নোটিশগুলো আমাদের প্রত্যেক সংশ্লিষ্ট টিচার এর কাছে আসবে, আমরা তখন সেগুলোর জবাব দিতে পারবো। তো আমরা দেখি কি হলো, বাক্যর উত্তরটা কি দাঁড়ালো। সালমা ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল হয়ে গেল।
আমরা এরকম আরেকটি বাক্য এখানে আছে, সেই বাক্যটাকে আমরা সিম্পল করব একই রকম, সেটা আমরা মিলিয়ে নিব। রিলেটিভ প্রোনাউনের পর টু ভার্ব থাকলে এই বাক্যে রিলেটিভ প্রোনাউন কোনটা? হুইচ। তারপরেও টু ভার্ব আছে, তাহলে এটাও একই রকম। এই ক্লুটা এখানে যে দেওয়া আছে, রিলেটিভ প্রোনাউনের পরে টু ভার্ব থাকলে এরূপ কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম, প্রত্যেকটা রুলের সাথেই প্রথমে ক্লুটা দেওয়া আছে, আর এই ক্লু ধরে তুমি কমপ্লেক্স সেন্টেন্স খুঁজে বের করবে কোনটা কোন রূপের, এবং সেটা অনুযায়ী কোন নিয়ম অনুযায়ী সেটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এই বিষয়টা যদি তুমি ভালো করে বুঝো আর এইটা দেখে যদি তুমি বাক্যগুলো ফাইন্ড আউট করতে পারো যে এটা কোন প্রকারের কমপ্লেক্স, এটা কোন প্রকারের কমপ্লেক্স, এবং এটা কোন নিয়মে পড়বে, কোন নিয়মে সিম্পল করতে হবে, তাহলে তোমার কাছে খুব ভালো হবে, তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। এই জন্য আমি এই উদাহরণের সাথে এই ক্লুটাকে মিলিয়ে দিচ্ছি। রিলেটিভ প্রোনাউনের পরে টু ভার্ব থাকলে এই দ্বিতীয় বাক্যটা যেটা আমরা করব সেটাতেও রিলেটিভ প্রোনাউন হলো হুইচ, তারপরে টু ভার্ব আছে, সো এটাও একই নিয়মে হবে। এখানেও প্রিন্সিপাল ক্লজ হলো আগেরটা, যেহেতু হুইচটা পরের বাক্যে আছে, তো এখানে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হলো দ্য রোজ, তারপরে ভার্ব হলো ইজ, তারপরে আমরা আর্টিকেল এ বসাবো না এন বসাবো এটা একটু পরে বসাবো। আমরা পরের অংশটা দেখে নিই। পরের অংশ কি? স্ট্রাকচার অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরে টু বি ভার্বের পরের অংশ এখানেও আছে ভেরি লাভলি, তো ভেরির আগে এই বসবে, এন বসবে না, সো এ থাকবে। দ্য রোজ ইজ এ ভেরি লাভলি, পরে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন হলো হুইচ, এই হুইচ দ্বারা তার পূর্বের যাকে নির্দেশ করে, কাকে নির্দেশ করছে? হুইচ মানে যা, যা, যা মানে এখানে কাকে বোঝাচ্ছে? ফ্লাওয়ারকে বোঝাচ্ছে। দ্য রোজ ইজ এ ফ্লাওয়ার হুইচ ইজ ভেরি লাভলি, যা খুবই লাভলি, যা মানে এখানে ফ্লাওয়ারকে বোঝাচ্ছে। এই রিলেটিভ প্রোনাউন তার পূর্ববর্তী যে নাউন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তাকেই বলা হবে অ্যান্টিসিডেন্ট। তাহলে সবার লাস্টে যাবে অ্যান্টিসিডেন্ট। তাহলে কি হলো? দ্য রোজ ইজ এ ভেরি লাভলি ফ্লাওয়ার, অ্যান্টিসিডেন্ট ফ্লাওয়ার, এটা সবার পরে চলে যাবে, স্ট্রাকচারে আছে সেই অনুযায়ী আমরা বসিয়ে দিব। তাহলে আমরা উত্তরটা কি পেলাম? আনসারটা একটু দেখে নেই। দ্য রোজ ইজ এ ভেরি লাভলি ফ্লাওয়ার। নেক্সট, দ্যাট দ্বারা যদি কোনো নাউন ক্লজকে নির্দেশ করে তবে কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। এটাও আরেকটা ব্যতিক্রমধর্মী রুল, এটা আগের রুলগুলোর থেকে একটু ভিন্ন। দ্যাট দ্বারা যদি নাউন ক্লজকে নির্দেশ করে, আমরা একটু ক্লজ সম্বন্ধে আমরা ইতিপূর্বেই শুনেছি যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের কথা বলছি, মূলত ওই দুইটাই আমরা দেখি। এছাড়াও ক্লজ আছে, ক্লজ মানেই হলো বাক্য বা বাক্যাংশ। এখন নাউন ক্লজ কাকে বলে? নাউন ক্লজটা কি বলে? যে পুরো একটা বাক্য বা বাক্যাংশ দ্বারা পুরো নাউনটা, পুরো বাক্যটা যদি একটা নাউনের মতো কাজ করে তখন ওই বাক্য বা ক্লজটিকে বলা হয় নাউন ক্লজ। অর্থাৎ একটা বাক্য একটা নাউনের মতো কাজ করে, তাকে বলা হয় নাউন ক্লজ। আর সেই নাউন ক্লজ বা বাক্যটা দ্যাট দ্বারা নির্দেশিত হয়। আমরা একটু স্ট্রাকচার দেখার আগে আমরা একটা এক্সারসাইজ কমপ্লেক্স বাক্য এরকম দেখে নিব, তারপরে আমরা এটাকে সলভ করব। স্ট্রাকচার দেখব, তারপর সলভ করব। আমরা একটা বাক্য দেখে নিই, বাক্যটার সাথে ক্লুটা মিলিয়ে নিই। দ্যাট দ্বারা যদি কোনো নাউন ক্লজকে নির্দেশ করে, কিভাবে নাউন ক্লজ হলো সেটা আমরা দেখব, আর দ্যাট দ্বারা কি নির্দেশিত হলো কিনা সেটা আমরা দেখব। দ্যাট, এই দ্যাট দ্বারা নির্দেশিত হবে একটা নাউন ক্লজ। কোনটা নাউন ক্লজ আমরা দেখব। এখানে দুইটা ক্লজ আছে, বাক্য আছে। একটা হলো হি ইজ নোন টু অল, একটা হলো হি ইজ অনেস্ট, একটা হলো হি ইজ নোন টু অল। এই দুইটা বাক্যাংশ আছে বা ক্লজ আছে। এখন নাউন ক্লজ বা নাউনের মতো কাজ করছে কোনটা? আমরা দেখছি যে দ্যাট হি ইজ অনেস্ট, সে যে হয় একজন সৎ লোক, ইজ নোন টু অল, এই যে ইজ নোন যে ভার্বটা, এই ভার্বের সাবজেক্ট কি? প্রত্যেকটা ভার্বের তো একটা সাবজেক্ট থাকে, এই ভার্বের সাবজেক্ট কিন্তু না। এই ভার্বের সাবজেক্ট হলো পুরো এই বাক্যটা। হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, সে যে হয় সৎ,
এটা সকলের জানা। ইজ নোন, এই ইজ নোন ভার্বের সাবজেক্ট হলো হি ইজ অনেস্ট। এই পুরো বাক্যটা ইজ নোন ভার্বের সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? নাউন। তাহলে এই হি ইজ অনেস্ট এই বাক্যটুকু ইজ নোন ভার্বের সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট মানেই হলো নাউন। তাহলে এটা পুরো বাক্যটা একটা নাউনের মতো কাজ করছে এখানে। আর যেহেতু একটা বাক্য বা ক্লজ একটা নাউনের মতো কাজ করে, তখন তাকে বলা হয় নাউন ক্লজ। আর এই নাউন ক্লজটাকে নির্দেশ করছে কে? দ্যাট। তাহলে দ্যাট দ্বারা যদি নাউন ক্লজকে নির্দেশ করে, এরূপ কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আমরা এতক্ষণ কমপ্লেক্সকে সিম্পল করার কিছুই করি নাই, আমরা শুধু একটা কমপ্লেক্স বাক্য চিনলাম যেটা দ্যাট দ্বারা নির্দেশিত হয় কোনো একটা নাউন ক্লজ। আমরা নাউন ক্লজটা চিনলাম এখানে। নাউন ক্লজ কাকে বলে? যখন একটা পুরো বাক্য বা বাক্যাংশ অন্য কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসাবে বা নাউন হিসাবে কাজ করে, তখন ওই বাক্যাংশকে বলা হয় নাউন বাক্যাংশ বা নাউন ক্লজ। আর সেটা দ্যাট দ্বারা যখন নির্দেশিত হয়, সেই রকম একটা কমপ্লেক্স বাক্য আমাদের লাগবে। আমরা এখানে দেখলাম দ্যাট দ্বারা নির্দেশিত। দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে? হি ইজ অনেস্ট। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। এখন আসো ছাত্রছাত্রীরা, আমরা এখন দেখব কিভাবে এরূপ কমপ্লেক্সকে সিম্পল করা যায়। আচ্ছা দেখি, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস। সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকু? এখানে রিলেটিভ প্রোনাউন বা সাবঅর্ডিনেট কনজাংশন যে অংশে যুক্ত থাকবে সেটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই দ্যাট যুক্ত আছে এখানে, তাহলে এই বাক্যটা কি বলা হবে? এখানে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের কি নিতে হবে? আমার সাবজেক্টের পজিটিভ কেস। সাবজেক্ট কি আছে? হি। এর পজিটিভ কেস কি? হিজ। তারপরে কি উক্ত ক্লজের অ্যাডজেক্টিভের নাউন রূপ। এই ক্লজের অ্যাডজেক্টিভ কোনটা আছে? অনেস্ট। অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, এর নাউন রূপ কি হবে? অনেস্টি। তাহলে হিজ অনেস্টি প্লাস প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো এই যে এইটুকু পরের অংশটা, এটা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ পুরোটাই বসিয়ে দিব। আমাদের খুব সহজ কিন্তু সিম্পল করা। তো কি করলাম? সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস আর যে অ্যাডজেক্টিভ আছে তার নাউন রূপ, এই দুটা কাজ। আর প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন নাই। কিন্তু বিষয় হলো এখানে যে এরূপ বাক্য, কমপ্লেক্স বাক্য তোমাকে চিনতে হবে যে দ্যাট দ্বারা নির্দেশিত হবে একটা নাউন ক্লজ। আর সেইরূপ বাক্যকে, কমপ্লেক্স বাক্যকে সিম্পল করার নিয়ম হলো এটা। মূল কাজ কিন্তু তোমার ক্লুটা বের করা, যে এই ক্লুটা দ্যাট দ্বারা যখন কোনো নাউন ক্লজকে নির্দেশ করে, এরূপ কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। নিয়ম তো খুবই সিম্পল। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস আর অ্যাডজেক্টিভের নাউন রূপ কি হলো? হিজ অনেস্টি ইজ নোন টু অল। খুব সহজ। খুব সহজভাবে আমরা এই রোলটা বুঝে ফেললাম। আমরা এখন পরবর্তী রুলে যাব। পরবর্তী রুল 12, অ্যাডজেক্টিভের পর যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তবে কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। এই ক্ষেত্রেও আমি আমাদের স্ট্রাকচারটা দেখার পূর্বেই আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেখিয়ে নিব, কমপ্লেক্স সেন্টেন্স, যার মধ্যে অ্যাডজেক্টিভের পর সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ থাকবে একটা অ্যাডজেক্টিভের পর। আমি এটা ভালো করে দেখিয়ে নিচ্ছি তোমাদের, যে দে আর হ্যাপি দ্যাট দে হ্যাভ ওন দ্য গেম। এখানে দে আর হ্যাপি এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সবাই বুঝো। দ্যাট দে হ্যাভ ওন দ্য গেম এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমার এখানে ক্লুটা ছিল অ্যাডজেক্টিভের পর যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের লাস্টের যে ওয়ার্ডটা আছে সেটা হলো হ্যাপি। হ্যাপি তোমরা সবাই জানো, এটা হলো অ্যাডজেক্টিভ, এর নাউন রূপ হলো হ্যাপিনেস। যদিও আমরা আমাদের দেশে অনেকেরই দেখি যে অ্যাডজেক্টিভেই নাম রেখে দিয়েছে হ্যাপি। হ্যাপি নামের অনেকের নাম পাওয়া যায়, নাউন হিসেবে পাওয়া যায়, কিন্তু আসলে হ্যাপি হলো অ্যাডজেক্টিভ। অনেকেই আবার মনে করে স্যার এটা তো নাউন। কিভাবে? কই যে আমার পরিচিত আছে একজন, তার নাম হ্যাপি। তো
আসলে হ্যাপি নাম থাকলেই নাউন হবে না, হ্যাপি শব্দটা এডজেক্টিভ, এর নাউন রূপ হলো হ্যাপিনেস। তাহলে আমরা ক্লুটা ভালো করে বুঝে নিলাম যে প্রিন্সিপাল ক্লজ এইটুকু আর সাবঅর্ডিনেট ক্লজ এইটুকু। ক্লুটা হলো অ্যাডজেক্টিভের পর যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এরূপ কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। আশা করি স্টুডেন্টরা তোমরা বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভ আছে প্রিন্সিপাল ক্লজের শেষে আর তারপরে সাবঅর্ডিনেট ক্লজটা হয়েছে, সুতরাং আমরা এখন এই নিয়মে এটাকে সিম্পল করতে পারবো। এখন আসো আমরা স্ট্রাকচারটা দেখি কিভাবে আমরা এটাকে সিম্পল করব। প্রথমেই আছে স্ট্রাকচারের মধ্যে আছে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ যা আছে পুরোটাই বসিয়ে দিব। আমরা এর আগেও দেখেছি যে প্রিন্সিপাল ক্লজের তেমন কোনো পরিবর্তন হয়ই না। তো দে আর হ্যাপি, তারপরে কি করব, একটা অ্যাড প্রিপোজিশন বসাবো। আমরা দ্যাট ট্যাট এগুলো বসাবো না, এখানে অ্যাড বসাবো, অ্যাড। তারপরে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস। খেয়াল রেখো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস প্রায় প্রত্যেকটা নিয়মেই আমাদের করতে হচ্ছে। এই বিষয়টা তোমাদের অবশ্যই নজরে আসবে। যখন আমরা বারবার নিয়ম চেঞ্জ করছি, একটার পর একটা যাচ্ছি, তখন আমরা দেখছি যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস, সাবজেক্টের পজিটিভ কেস। সো এটা একটা কমন বিষয়, এটা মনে রাখবে যে সব নিয়মই প্রায় এটা হচ্ছে। তো আমরা অ্যাড প্রিপোজিশন বসানোর পরে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পজিটিভ কেস করব প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা খুব কমন একটা বিষয়, সাবঅর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি বা নাউন রূপ করতে হচ্ছে। অর্থাৎ ভার্বকে নন ফাইনাইট করার একটা অন্যতম উপায় হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, অথবা ভার্বের আগে টু ইনফিনিটিভ যুক্ত করা, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেয়া, অথবা ভার্বটার নাউন রূপ ব্যবহার করে দেওয়া। তাহলে তো নাউনই হয়ে গেল, এই ভার্ব আর থাকবে না। আমরা জানি এটা কেন হয়, কারণ কমপ্লেক্স বাক্যে দুটা বাক্য থাকে আর দুইটা ফাইনাইট ভার্ব থাকে। যখন সিম্পল করব তখন সিম্পল বাক্যে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না। সুতরাং একটা ভার্বকে নন ফাইনাইট করতে হবে, আর সেটা আমরা সব সময় সাবঅর্ডিনেট ক্লজের ভার্বকে নন ফাইনাইট করে থাকি। নন ফাইনাইট করার 5টা পদ্ধতি আছে, আমি পরবর্তীতে তোমাদেরকে এটা অন্য এক ক্লাসে বলবো। আর আমি ইতিপূর্বে আমাদের পৃথিবী যখন সুস্থ ছিল, এই করোনা ভাইরাস যখন আক্রমণ করে নাই, তখন তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছিলাম কি তোমাদের রাইট ফর্ম অফ দ্য ভার্বস আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে নন ফাইনাইট ভার্ব করার 5টা উপায় আছে। সেই 5টা উপায় তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা একটু খেয়াল করবে। যদি না পারো আমি পরবর্তীতে কোনো একটা ক্লাসে আমি সেটা আবার দেখাবো। এখন আর আমরা ওই এত বিস্তারিত আলোচনা করব না ওটা নিয়ে। আমরা জানি ভার্বকে নন ফাইনাইট করার কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে হলো একটা আইএনজি যুক্ত করা, এটা একটা কমন বিষয়। যখনই আমরা কমপ্লেক্সকে সিম্পল করতে যাই বা কম্পাউন্ডকে সিম্পল করতে যাই, তখন এই কাজটা করতে হবে, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুই বা ততোধিক বাক্য থাকে, ক্লজ থাকে, প্রত্যেকটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে। আর সেটাকে যখন সিম্পল করব, সিম্পল বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তখন আরেকটা ফাইনাইট ভার্বকে অবশ্যই নন ফাইনাইট করতে হবে, সেটা আইএনজি যুক্ত করে হোক, আর ইনফিনিটিভ করে হোক, অথবা পাস্ট পার্টিসিপল করে হোক, অথবা জিরান করে হোক, অথবা ইনফিনিটিভ করে হোক, জিরান করে হোক, পাস্ট পার্টিসিপল করে হোক, পাস্ট পারফেক্ট পার্টিসিপল করে হোক। পারফেক্ট পার্টিসিপল বলতে একটা কথা আছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এইগুলো হলো নন ফাইনাইট ভার্ব। আমরা যে কোনো একটা করব, আমি অনেক বেশি আলোচনা করে ফেলছি এই বিষয়টা নিয়ে। তো ভার্বের সাথে আইএনজি করব প্লাস বাকি অংশ আমরা এখন এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটাকে আমরা সিম্পল করব। প্রিন্সিপাল ক্লজ, দে আর হ্যাপি, তারপরে একটা প্রিপোজিশন এট, দে আর হ্যাপি এট। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হলো দে, এর পজিটিভ কেস হলো দেয়ার, THEIR, দেয়ার। তাহলে দে আর হ্যাপি এট দেয়ার। তারপরে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি কিভাবে করবে এখানে, এটা দুইটা পদ্ধতি আছে। এটা পারফেক্ট পার্টিসিপল করতে পারো, হ্যাভিং তারপরে ওন দিয়ে দিবা, ওন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, হ্যাভিং ওন, তাহলে পারফেক্ট পার্টিসিপল হয়ে গেল। আর যদি কেউ মনে করো যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে, তাও হবে। দে আর দে আর হ্যাভিং ওন দ্য গেম, অথবা উইনিং দ্য গেম। তবে হ্যাভিং ওন দ্য গেম করাই অনেক ভালো, কারণ সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আবার তোমরা কমপ্লেক্স করতে যাবে, তখন বুঝতে পারবে যে হ্যাভিং এর জায়গায় হ্যাভ হবে এবং পরে ওনটা থাকবে।
তাহলে আমরা পারফেক্ট টেন্স যে এখানে আছে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সেটা আমরা বুঝতে পারবো। যদিও তুমি উইনিং দিলেও হবে, তবে হ্যাভিং ওন দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে বাক্যটা কি দাঁড়ালো আমরা একটু আনসারটা দেখে নেই। দে আর হ্যাপি এট দে আর উইনিং দ্য গেম। আশা করি এই রুলটাও তোমরা বুঝতে পেরেছো। আমি আর দুইটা রুল আজকে পড়াবো, কারণ আমি ক্লাসটাকে ভাগ করে নিয়েছি। তারপরে আরেকটা ক্লাস লাগবে কমপ্লেক্স টু সিম্পল করার জন্য, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে অনেকগুলো ব্যতিক্রমী কমপ্লেক্স বাক্য আছে যেগুলোকে সিম্পল করতে হবে। সবচেয়ে বেশি রুল এটাতে, অন্যগুলোতে এত রুল নেই। এখানে 13 নাম্বার রুল, এটা দিতে হয় এই জন্য দিলাম। সাচ ডট ডট দ্যাট আমরা আজকের লেসনের প্রথম দিকেই পড়েছি। সো ডট ডট দ্যাট, ওই নিয়ম আর এই নিয়ম একই নিয়ম, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। কাজে আমি এখানে স্ট্রাকচার লিখি নাই, আমি শুধু এক্সাম্পল দিয়ে দিয়েছি, আর কোনো পরিবর্তন নাই। সাচের জায়গায় তুমি কি করবে, টু বসিয়ে দিবে, আর দ্যাটের জায়গায় টু বসিয়ে দিবে, আর মূল ভার্বের বেস ফর্ম বসিয়ে দিবে আগের মতোই। আমি শুধু ভেরিয়েশন সাচ আর ওখানে ছিল সো, এই পার্থক্যটুকু উদাহরণের মাধ্যমে দেখানোর জন্যই আমি এটা রোলটা এখানে লিখেছি। আর এটার কোনো কিছুই না। অনেক সময় ছাত্ররা বিভ্রান্ত হতে পারে যে স্যার ওখানে তো সো ছিল, এখানে আছে সাচ, তাহলে আমি কি করব? সেই ক্ষেত্রে যেন স্টুডেন্টরা বুঝতে পারে, এই জন্যই আমি এটা শুধু দেখিয়ে দিচ্ছি যে সো আর সাচ যাই থাকুক না কেন, ডট ডট দ্যাট এরকম যদি থাকে তাহলে একই নিয়ম। সো বা সাচের জায়গায় টু হবে, আর দ্যাটের জায়গায় টু হবে, আর তারপরের দ্যাটের জায়গায় টু হবে, আর তারপরের যে সাবজেক্ট, ক্যান, নট এগুলো উঠে যাবে। মূল ভার্ব কনসেন্ট্রেট এটা বসবে, তার আগে টু বসবে, আর কনসেন্ট্রেট ভার্বের বেস ফর্ম বসবে, বাকি অংশটুকু বসবে। এই এই নিয়মটা ওই আগের সো ডট ডট দ্যাটের নিয়মের মতোই, এটাতে আর কোনো পার্থক্য নেই। সো আমরা পরের নিয়মটাতে চলে যাব। এটাই আমাদের আজকের শেষ নিয়ম, এটাও আরেকটু ব্যতিক্রমী নিয়ম। হাউবার, হোয়াট এভার, হোয়েন এভার যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। এই নিয়মটা আমরা স্ট্রাকচার দেখার আগেই আমরা এইখানেও একটা বাক্য দেখে নিব, কারণ এই হাউবার, হোয়াট এভার, হোয়েন এভার যুক্ত কমপ্লেক্স বাক্যটা দেখার পরে স্ট্রাকচারটা যদি আমরা বলি সেটা অনেকটা ভালো হয়, স্টুডেন্টরা বুঝতে পারে যে এই হলো হাউবার বা হোয়াট এভার যুক্ত বাক্য, কমপ্লেক্স বাক্য। তারপরে স্ট্রাকচারটা দেখলে তাদের আমার মনে হয় যে তোমাদের জন্য সেটা বুঝতে সুবিধা হবে। এই জন্য আমি আগে বাক্যটা নিয়ে আসলাম। আমরা এখানে দেখি হাউবার বিউটিফুল ইট মে বি, ইট ইজ ভেরি শর্ট। আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে সাবঅর্ডিনেট ক্লজ হলো এটা, কারণ এখানে হাউবার সাবঅর্ডিনেট কনজাংশনটা যুক্ত আছে, আর পরের অংশটা এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তো একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে বাক্য হয় তাকে কমপ্লেক্স বাক্য বলে। আমরা কমপ্লেক্স বাক্য প্রথম দিনেই আমি পড়ে ফেলেছিলাম, বলেছিলাম তোমাদেরকে কমপ্লেক্স বাক্য কিভাবে হয়। তো এখন এটার স্ট্রাকচারটা আমরা দেখব। এটাই আমাদের আজকের ক্লাসের শেষ নিয়ম। আজকের ক্লাসটা একটু বড় হয়েছে, কারণ আগে কিছু নিয়ম তোমরা প্রাথমিক বুঝতে পেরেছ, ফলে এই নিয়মগুলো তোমাদের অনেকটা সহজ হয়ে গিয়েছে। এই জন্য আমি একটু বেশি নিয়ম তোমাদেরকে আজকে পড়িয়ে দিলাম। তো দেখো এখানে হাউবার, হোয়াট এভার, হোয়েন এভার যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম, এগুলো সব উঠে যাবে। উঠে কি বসবে? ফর অল, উইথ অল, নট স্ট্যান্ডিং। এই শব্দগুলো যে কোনো একটা ব্যবহার করলেই হবে। যে স্যার এটা থাকলে এটা, ওটা থাকলে এটা, এরকম নয়। হাউবার থাকলে তুমি যে কোনোটাই ব্যবহার করতে পারো, হোয়াট এভার থাকলেও তুমি যে কোনোটাই ব্যবহার করতে পারো, হোয়েন এভার থাকলেও তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। প্লাস সাবজেক্টের পজিটিভ কেস। আগের নিয়মে আমি বলেছিলাম যে সাবজেক্টের পজিটিভ কেস একটা কমন বিষয় কমপ্লেক্স থেকে সিম্পল করার সময়। তারপরে এডজেক্টিভের নাউন রূপ, এটাও আমরা দুই একবার দেখেছি যে এডজেক্টিভকে নাউন করতে হয়। প্লাস প্রিন্সিপাল ক্লজ, তার মানে প্রিন্সিপাল ক্লজের পরিবর্তন নাই। এই 14 নাম্বার রুলেও এসে আমরা এটা
দেখতে পেলাম। সো আমাদের অনেকটা আয়ত্তে এসে গেছে কিভাবে কমপ্লেক্সকে সিম্পল করতে হয়। শুধু এই যে শব্দগুলো, যে কানেক্টরস গুলো বা আমরা এগুলোকে বলি সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যখন চেঞ্জ হচ্ছে তখন এর রুলের একটু অংশ চেঞ্জ হচ্ছে, বেসিক্যালি বাকি জিনিসগুলো একই রকম থাকছে। আমি এতগুলো রুল দেখালাম এতে করে তোমাদের আরো বেশি আয়ত্তে আসবে বিষয়গুলো, তোমরা বুঝতে পারবে নিজেরাই যে হ্যাঁ, যে এতগুলো রুল পড়ানোর পরেও মূল বিষয়গুলো একই, শুধু কিওয়ার্ড গুলো যখন চেঞ্জ হয়, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যখন চেঞ্জ হয় তখন এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলোর পরিবর্তে এক পরিবর্তে এক একটা শব্দ নতুন আসে সিম্পল করার সময়। এটুকুই পার্থক্য। এটা তোমরা যখন বুঝতে পারবে নিজেরা তখন সবগুলো রোল তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমরা দেখি এখন কিভাবে করতে পারি এটা। তো ফর অল, আমরা ফর অল দিয়ে শুরু করব। ফর অল, তারপরে সাবজেক্ট কি, প্রথম বাক্যের সাবজেক্ট কি, ইট। তাহলে এর পজিটিভ কেস কি, ইটস। মনে রাখবে ইট এর পজিটিভ কেস করার সময় যখন আমরা ইটস করি অ্যাপোস্ট্রফি হবে না, শুধু এর যুক্ত হবে। অ্যাপোস্ট্রফি দিলে এটা ইট ইজ হয়ে যাবে। সো ফর অল ইটস পরে কি হবে, সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডজেক্টিভের নাউন রূপ। অ্যাডজেক্টিভ কি আছে পুরো, এই যে হাউএভার বিউটিফুল ইট মে বি, পুরোটার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা, বিউটিফুল। বিউটিফুল অ্যাডজেক্টিভ এর নাউন রূপ কি হবে, বিউটি। তাহলে কি দাঁড়ালো, ফর অল ইটস বিউটি। এইটুকুই কাজ। বাকি হলো প্রিন্সিপাল ক্লজ, ইট ইজ ভেরি শিওর। আমরা আনসারটা দেখে ফেলি। ফর অল ইটস বিউটি ইট ইজ ভেরি শিওর। হয়ে গেল। ধন্যবাদ সবাইকে এই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য, শোনার জন্য। আশা করি আমরা পরবর্তীতে বাকি অংশগুলো, যে অংশগুলো বাকি আছে সেগুলো আমরা শেষ করব। আমার মনে হয় 22 বা 23টা রোল আছে আমার কাছে। পরবর্তী ক্লাসেও আমি যে বাকি রোলগুলো আছে সেগুলো তোমাদের কাছে নিয়ে আসব। আশা করি তোমরা আহ, আহ, বাকি রুলগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।